আপনি ভাবছেন যে বই নিয়ে এত মগ্ন হয়ে আছে, বইটা কোন বই? হ্যাঁ, অবশ্যই আপনাদের জানাবো। আপনাদের সঙ্গে এই বইয়ের কথা বলতেই তো এখানে আসা। ওয়েলকাম টু রিডার্স আই, পাঠকের চোখে আপনাদেরকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পণ। এই যে বই নিয়ে আমরা ঘাঁটছি, বই দেখছি, এই বইয়ের পেছনের কাহিনী, এই বইয়ের পেছনের ইতিহাস, সেটা জানতেই আজকে আপনাদের সঙ্গে গল্প করব। আজকে কথা বলবো সুস্নাত চৌধুরীর পুস্তানি পেরিয়ে এই গ্রন্থ নিয়ে। সুস্নাত চৌধুরী গণমাধ্যমের সঙ্গে যুক্ত প্রায় 2 দশক ধরে। বোধ শব্দ এবং টাইপোগ্রাফি বিষয়ক হরফ চর্চা পত্রিকার সম্পাদনা করেন। তার লিখিত ও নির্মিত দার্জিলিংয়ের ছাপাখানার ইতিহাস সংক্রান্ত বই পাহাড়ি প্রেস বিষয় ও প্রকাশনা সৌকর্যে পাঠক বন্দিত হয়েছিল। বইয়ের প্রকাশনা ও ছাপাছাপি নিয়ে এটি যদিও তার একমাত্র কাজ নয়, মুদ্রণ ও প্রকাশনা সংক্রান্ত প্রকল্পে ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস এর গ্রান্টে তিনি হরফ নামক একটি পত্রিকার সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত। তো সেক্ষেত্রে তিনি নিজে ভালো করে জানেন যে কি পরিমাণ পরিশ্রম লুকিয়ে থাকে। যে বইটার কথা বলছি, পুস্তানি পেরিয়ে, এই বইটা সম্পর্কে বলার আগে আমাদের প্রথম একটা শব্দ নিয়ে আলোচনা করা উচিত। পুস্তানি কি? পুস্তানি একটি ফার্সি শব্দ। পুস্তানি হলো যে বইয়ের প্রথম এবং শেষ দুটি সাদা পাতা। আমরা বই কিনতে গিয়ে অনেক সময় বইয়ের শুধু প্রচ্ছদ অংশে একবার চোখ বুলিয়ে বইটার নামটা দেখি, রেখে দিই। তো মজার বিষয়, এই বইয়ের আপনি যদি প্রচ্ছদের দিকে একটু খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পাবেন একটা কালারেই রয়েছে, এক কালারে শুধু বই এবং বইয়ের নাম লেখা, এবং পেছন দিকে আবছা করে কিছু লেখা। আমরা ওই আবছা লেখার দিকে তাকাই না, অর্থাৎ এখানে আমরা ভুল করি। আপনি এখানে যদি একটু খেয়াল করে তাকান, তাহলে দেখতে পাবেন এই পুস্তানি শব্দটির উৎস খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। বইয়ের ছাপা ফরমাকে মলাটের সঙ্গে শক্ত করে ধরে রাখে যে কাগজ, তাকেই বলা হয় পুস্তানি বা এন্ড লিফ। এই একটা বইয়ের পেছনে, একটা বইয়ের পশ্চাতে কি পরিমাণ কঠোর সাধনা থাকে, তা তুলে ধরেছেন আমাদের সামনে সুস্নাত চৌধুরী মহাশয়। এই বইয়ের 3টে অংশ, ক, খ, গ, এই 3টে অংশে তিনি আলাদা আলাদা ভাবে খুব ছোট আকারে এক একটা গুরুত্বপূর্ণ কথা প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন। ভীষণ ছোট আকারের প্রবন্ধ, যেমন হ্যালেট বিভ্রান্তি, ছাপার ভূত, দুষ্প্রাপ্য বই, বাংলা বইয়ের দাম ইত্যাদি নানান বিষয় নিয়ে তিনি প্রথম পর্বে আলোচনা করেছেন। দ্বিতীয় পর্বে আলোচনা করেছেন গাইড বুক তৈরির ইতিহাস, বই তৈরির বই, পাণ্ডুলিপি করে আয়োজন, তথ্যঘাতী বাঙালি, পাঠের ভবিষ্যৎ ইত্যাদি নানান বিষয় নিয়ে। এবং শেষ পর্বে, তৃতীয় পর্বে তিনি আলোচনা করেছেন বিধবা ও অনাথের গল্প, বাঁকা হরফ মানে কি ইটালিক, প্রসঙ্গ পেপারব্যাক, আইএসবিএন, বইয়ের তাক ইত্যাদি নানান সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় নিয়ে। বই থেকে এক একটা লাইন পড়ে শোনাবার জন্য নয়, কয়েকটা ভীষণ ছোট আকারের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে বইয়ের মধ্যে রয়েছে তা আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। যেমন ধরুন আইএসপি নাম্বার, আমরা নতুন কোনো বই দেখলে বা নতুন কোনো বই করার ক্ষেত্রে আমরা আইএসবিএন নাম্বারকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকি। এই আইএসবিএন এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। প্রত্যেকটা বইয়ে শেষে একটা ছবির মাধ্যমে একটা বারকোড দেওয়া থাকে, তার তলায় দেওয়া থাকে। আপনারা অনেকেই জানেন, আমি আরেকটু দেখাই। এই রকম জায়গাতে দেখুন যে বারকোডে একটা সংখ্যা দেওয়া রয়েছে, ওটাই আইএসবিএন নাম্বার। এই আইএসবিএন নাম্বার কিভাবে নেওয়া হয় এবং একটা আইএসবিএন নাম্বারের উপরে প্রকাশক
কিভাবে একাধিক বই চালিয়ে দেন, কিংবা আগেকার দিনে যে বই ছাপানোর যে প্রসেস, অর্থাৎ অফসেট প্রিন্টিং, সেই অফসেট প্রিন্টিং এর কাহিনী, সেই অফসেট প্রিন্টিং এর যে লেবার, সেই অফসেট প্রিন্টিং এর যে পরিশ্রম ইত্যাদি সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে আজকের দিনের প্রিন্টিং প্রসেস, আজকের প্রিন্টিং পদ্ধতি বর্তমানে, যেটা ভীষণভাবে জনপ্রিয় প্রকাশকদের কাছেও, সেটা পিওডি, অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড। যেমন চাহিদা তেমন ছাপানো। আগেকার দিনে কি করা হতো, একটা অফসেটে রীতিমতো রেডি করে সেটা কয়েক হাজার ছাপানো হতো। এখন কি হয়, একটা বই হবে, 10 কপি 15 কপি বইও নতুন বই চলে আসছে। একটা শেষ হয়ে গেল প্রিন্ট, তারপরে আবার রেডি করা আছে, আবার ছেড়ে দেওয়া হলো। এবং এক্ষেত্রে এডিটিং খুব সহজেই হয়ে যাচ্ছে, হয়তো খরচ একটু বেশি পড়ে। রীতিমতো এটা অনেক ক্ষেত্রে আমাদের যে সেই অফসেট প্রিন্টিং ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে। এমনকি এই পিওডিতে বা প্রিন্ট অন ডিমান্ড প্রসেসে কত সংখ্যক মুদ্রণ চলছে বা কত সংখ্যক বই প্রকাশিত হচ্ছে তার কোনো উল্লেখ থাকে না বইতে। কিংবা ধরুন হরফ, যে হরফে লেখা হবে সে হরফ কোন লিপি ছাঁদ ব্যবহার করা হবে, সেই লিপি ছাঁদের পাঠকের আকর্ষণ কেমন, সেই লিপি ছাঁদ কতখানি আগ্রহ ভরে দেখবে, তার উপরও অনেক রকমের ঘটনা ঘটে। অর্থাৎ হাতের সামনে খুব সহজে সহজলভ্য যেটা, তা দিয়ে চালিয়ে দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গক্রমে কথা বলা যেতে পারে পেপার ব্যাক নিয়ে। আমরা জানি যে বোর্ড বাইন্ডিং এর ক্ষেত্রে, বই মাথায়ের ক্ষেত্রে দুরকম বাইন্ডিং হয়ে থাকে, একটা পেপার ব্যাক আর একটা হার্ড বাইন্ডিং। পেপার ব্যাক বই, এই পেপার ব্যাক বইয়ের একটু প্রসঙ্গ থেকে কয়েকটা কথা আপনাদের বলি। ইতালীয় কবি ও পণ্ডিত পিয়েত্রো বেম্বোর বাবা বার্নার্ডো বেম্বোর লাইব্রেরিতে আধ্যাত্মিক বিষয়ের উপরে ছোট আকারের কয়েকটি পাণ্ডুলিপি লিখেছিলেন আলদুস মানুতিউস। এই আলদুস মানুতিউস নামটি ইতালির হরফ এর সঙ্গে রীতিমতো জড়িয়ে। পঞ্চদশ শতকের শেষ লগ্নে যিনি প্রতিষ্ঠা করলেন অ্যালডাইন প্রেস। 1501 সালে এই প্রেস থেকেই ছেপে বেরিয়েছিল ভার্জিলের কবিতার বই, বিখ্যাত কবি ভার্জিলের কবিতার বই। প্রথাগত ফোলিও বা কোয়ার্টো মাপের তুলনায় ছোট আকারের ওই পাণ্ডুলিপির কথা মাথায় রেখেই অক্টাভো বিন্যাসে বইটির পরিকল্পনা করেন তিনি। এই ফোলিও বা কোয়ার্টো মাপ বা এই শব্দগুলোর সঙ্গে একটু বিশেষ পরিচিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই এই বই প্রকাশ বা বই ছাপানোর যে বিষয় তা একটু জানতে হবে, এবং সেক্ষেত্রে একমাত্র সহায়ক হতে পারে পুস্তানি পেরিয়ে গ্রন্থটি। 1503 সালের বিজ্ঞাপনে মানুতিউস এই বইগুলিকে বর্ণনা করেছিলেন লিবেল্লি পোর্তাতিলেস, অর্থাৎ যার অর্থ হলো গ্রহণযোগ্য বা বহনযোগ্য ছোট বই। আর তাহারই পরবর্তীকালের এবং বর্তমানের রূপ এসে দাঁড়ায় পেপার ব্যাক বই। শুরুতেই লেখকের কথা অংশে তিনি বলছেন, পাণ্ডুলিপি প্রস্তুতকরণের বিধিবিন্যাস বা নিয়মবিধি না মেনে যেভাবে পাণ্ডুলিপি প্রস্তুত করেন লেখক, ঠিক একইভাবে সম্পাদনার সবটুকু না শিখে না জেনে কোনো রকমের দায় সারা কাজ করে নিজের অভিজ্ঞতা দিয়ে কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করেন প্রকাশক। আর এই পেশাদারিত্বের অভাবের কারণে বর্তমান দিনে প্রকাশকরা প্রকাশনা ব্যবসায় বিনিয়োগের পর লাভের পরিবর্তে লোকসান গুনছেন এখন। কিংবা ধরুন বেশ কিছু জ্যোতি চিহ্নের কথা, কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, হাইফেন, এইগুলো কোথায় কিভাবে ব্যবহার হবে, কিভাবে ব্যবহার করা উচিত, আর তার যথাযথ ব্যবহার না করলে কি ফল দাঁড়াতে পারে, তারও একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে এই গ্রন্থে। খুব মজার বিষয়, একবার রামকিঙ্কর বেইজের কাছে পত্রিকা সম্পাদক জানতে চেয়েছিলেন আর্কিটেকচার এবং স্কাল্পচারের মধ্যে পার্থক্য কি। আর রামকিঙ্কর বেইজ খুব হেসে এবং
গূঢ় অর্থ বহনকারী একটা উত্তর দিয়েছিলেন। একটি হেতুক আর একটি অহেতুক, একটি কারণ আর একটি অকারণ। আর বই নির্মাণের এই ক্ষেত্রটিও স্থাপত্যের মতোই হেতুক। আর কোনো বইয়ের এই পুস্তানির মাঝখানের অংশটুকু, অর্থাৎ মূল অংশটুকুই আমরা দেখি, এর পেছনের দিকের যে ইতিহাস তা আমাদের অগোচরে থেকে যায়। আর সেই অগোচরে থাকা বিষয়গুলোকেই আমাদের সামনে তুলে এনেছেন সুস্নাত চৌধুরী। যে কোনো বইয়ের বই হয়ে ওঠার পেছনে যে গল্প, তা জানতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে পুস্তানি পেরিয়ে গ্রন্থটা পাঠ করতে হবে। আর যদি আপনি পাঠ করেন, তাহলে বুঝতে পারবেন কি পরিমাণ শিল্প, কি পরিমাণ সাধনা লুকিয়ে থাকে একটা বইয়ের পশ্চাতে। অবশ্যই বইটা পড়বেন। বইটি যদি পড়ে থাকেন, তাহলে জানাবেন বইটা আপনাদের কেমন লেগেছে। ব্যক্তিগতভাবে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যদি পড়া না হয়ে থাকে, যদি আগ্রহ প্রকাশ করেন, তাহলে এই আগ্রহটা বাস্তবায়িত করে ফেলুন, পড়ে ফেলুন। ভালো থাকবেন। আর দ্য রিডার্স আই বা পাঠকের চোখ চ্যানেলে আপনি যদি প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে থাকুন। আর লাইক কমেন্ট করুন। আর ছড়িয়ে দিন আপনার সেই সমস্ত বইপ্রেমী বন্ধুদের কাছে যাদের বই অন্তপ্রাণ।